আসসালামু আলাইকুম। তোমরা যারা বর্তমানে ক্লাস 9-10 পড়তেছো অথবা সামনে যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আজকে তোমাদের পদার্থ বিজ্ঞানের 12 অধ্যায়ের নাম হচ্ছে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। এই যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের উপর একটি ক্লাস নিয়ে আসলাম এবং আজকের এই ক্লাসে তোমাদের এই অধ্যায়টা ফুললি কভার করে দিব। দেখো ভাইয়া, এই যে অধ্যায়টা আছে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, এই অধ্যায়ের ভিতরে চ্যাপ্টারের নামের শুরুতেই তোমরা দেখতে পারতেছো এইখানে কিন্তু তোমার এই বিদ্যুৎ এবং চৌম্বক নিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে, রাইট? এখন এইখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে কি যে এই যে বিদ্যুৎ আর চৌম্বক কিন্তু আলাদা জিনিস না। এটা কিরকম আমি একটু তোমাদের সাথে পরবর্তীতে আলোচনা করব। হ্যাঁ, দেখো, তো অধ্যায়ের শুরুতে আমাদের যে বিষয়টা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে কিন্তু চুম্বক সম্পর্কে জানতে হবে। আমি যদি কোশ্চেন করি ভাইয়া বলো তো চুম্বক জিনিসটা আসলে কি, তোমরা বলবা এটা তো একটা সিম্পল ব্যাপার, আমরা চুম্বক নিয়ে কাজ করেছি, কত কিছু করেছি আমরা চুম্বক নিয়ে, রাইট? দেখো, তাহলে আমি যদি একটা চুম্বকের চিত্র আঁকি, খেয়াল করো, ধরো এটা একটা চুম্বক, চুম্বকের ভিতরে আবার প্রকার আছে, অনেক প্রকার কিন্তু তোমার চুম্বক আছে। সো ধরে নাও এটা একটা দণ্ড চুম্বক আছে, হ্যাঁ, এবং এই যে দ্বন্দ্ব চুম্বক এটার ভিতরে ধরো হচ্ছে কিন্তু এটা হচ্ছে নর্থ, হ্যাঁ, আর এই পাশটা হচ্ছে কিন্তু সাউথ। নর্থ আর একটা হচ্ছে কি সাউথ, অর্থাৎ উত্তর আর হচ্ছে কিন্তু দক্ষিণ। একটু চিন্তা করো, উত্তর, এটা হচ্ছে উত্তর মেরু আর এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার দক্ষিণ মেরু। আচ্ছা, একটু চিন্তা করো যে আমি একটা চুম্বক কিন্তু এই জায়গাতে আঁকলাম, যে চুম্বকের আমরা জানি দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে কি এই যে দেখো নর্থ অর্থাৎ নর্থ পোল, আর একটা হচ্ছে কিন্তু সাউথ পোল অর্থাৎ উত্তর মেরু, আর হচ্ছে কিন্তু তোমার দক্ষিণ মেরু। ফাইন, এখন এই যে আমাদের এই যে পৃথিবীটা আছে, এই পৃথিবীটা কিন্তু একটা চুম্বকের মতো আচরণ করে। কিরকম চুম্বকের মতো আচরণ করে? তুমি যদি এই যে চুম্বকটা আছে এই চুম্বকটাকে তুমি যদি সুতায় পেঁচিয়ে বা সুতো দ্বারা বেঁধে এরপর যদি এভাবে ঝুলাও, এটা কম বেশি সবাই কিন্তু চেক করেছো যে তুমি যদি ঝুলাও তাহলে কিন্তু দেখতে পারবা এই চুম্বকের উত্তর মেরুটা, হ্যাঁ, মানে হচ্ছে নর্থ পোলটা, এটা কিন্তু সাউথ পোলের দিকে যাবে, মানে সাউথ পোলের দিকে মুখ করে থাকবে। জাস্ট যদি তুমি সুতার সাহায্যে ঝুলাও তাহলে কিন্তু দেখতে পারবা যে এই চুম্বকটা অটোমেটিকলি কিন্তু ঘুরে যাবে, ঘুরে কোন দিকে যাবে? ঘুরে কিন্তু তোমার উত্তর মেরু কিন্তু দক্ষিণ মেরুর দিকে যাবে। কারণ আমরা এই জিনিসটা জানি যে বিপরীতধর্মী চার্জ তারা কিন্তু পরস্পরকে কি করে? আকর্ষণ করে। আমি কিন্তু তোমাদের সাথে স্থির বিদ্যুৎ অধ্যায় কিন্তু আলোচনা করেছি, রাইট? সো দেখো, তাহলে এইখানে উত্তর মেরুটা এটা কিন্তু দক্ষিণ মেরুর দিকে তোমার মুখ করে থাকবে, পৃথিবীর দক্ষিণ মেরুর দিকে। আবার এই যে দক্ষিণ মেরুটা এটা কিন্তু পৃথিবীর উত্তর মেরুর দিকে কি করে থাকবে? মুখ করে থাকবে। এটা তোমরা চাইলে সুতার সাহায্যে এইরকম কোন একটা চুম্বককে বেঁধে তারপর তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো। এতটুকু ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এইটা হয়েছে কিন্তু তাহলে কি চুম্বক। তাহলে চুম্বকের ভিতরে কি আছে? চুম্বকের ভিতরে কিন্তু তোমার আকর্ষণ আছে, আবার চুম্বকের ভিতরে কিন্তু বিকর্ষণ আছে। তুমি যদি সেম চিন্তা করো একটু, যে সমধর্মী আরো একটা চুম্বক তুমি যদি আনো, তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি কাছাকাছি আনো দেখবা এটা কিন্তু বিকর্ষণ করবে। তাহলে চুম্বকের ভিতরে খেয়াল করো, তাহলে চুম্বকের ভিতরে কি আছে ভাইয়া? চুম্বকের ভিতরে মনে রাখবা যে আকর্ষণ আছে, আবার চুম্বকের ভিতরে কিন্তু বিকর্ষণ আছে। হ্যাঁ, এরপর হচ্ছে কিন্তু 2 নম্বরে কি, এটার কিন্তু একটা দিক আছে, এটাকে বলা হয় দিকদর্শী। তাহলে চুম্বকের ক্ষেত্রে কি আছে ভাইয়া? দিক আছে। কি আছে? দিক আছে। কিরকম দিক আছে? এই যে আমি বললাম, তুমি যদি এই চুম্বকটাকে একটা সুতার সাহায্যে বেঁধে তারপর যদি এভাবে ঝুলায়া দেখো, দেখবা চুম্বকের উত্তর মেরুটা পৃথিবীর দক্ষিণ মেরুর দিকে মুখ করে আছে, আবার চুম্বকের দক্ষিণ মেরুটা পৃথিবীর উত্তর মেরুর দিকে মুখ করে আছে। ওকে, সো আমি আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আসি, এখন আমি যদি ভাইয়া দেখো, এখন ধরো সাপোজ এটা একটা তার, এটা কি? এটা হচ্ছে কিন্তু তার। সবার বাসায় তো তার আছে, আছে না? তোমার যে ওই যেই রুমে তুমি বসা আছো সেই জায়গাতে কি লাইট জ্বলতেছে, মাথার উপর ফ্যান ঘুরতেছে, সো তারের সাহায্যে তো অবশ্যই কানেক্ট দেওয়া লাগছে, তাই না? নাহলে কিভাবে জ্বলবে, কিভাবে ঘুরবে, রাইট? সো ধরে নাও এটা একটা তার, তারের ভিতর দিয়ে কি যায়? তোমরা জানো যে তারের ভিতর দিয়ে কারেন্ট যায় বা বিদ্যুৎ যায়। চলো বিদ্যুৎ অধ্যায় কিন্তু আমি একেবারে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করছি, রাইট? এর আগের অধ্যায় তোমরা যারা যারা আমার ক্লাস দেখো না তোমরা চাইলে দেখে নিতে পারো। আমার এই যে ইউটিউব চ্যানেল রিফাত একাডেমি, এখানে একটা ক্লিক করবা, ভিডিও অপশনে যাবা, এবার একটু নিচের দিকে যাবা, তাহলে তোমরা সিরিয়ালি ফিজিক্সের প্রথম অধ্যায় থেকে শুরু করে এই পর্যন্ত প্রতিটা অধ্যায়ের উপর কিন্তু আমার ক্লাস তোমরা চাইলে দেখতে পারবা, ঠিক আছে? সো দেখো, ধরে নাও এটা একটা তার, ভালো কথা। এখন এই তারের ভিতর দিয়ে তুমি কি কানেক্ট দিবা? তারের ভিতর দিয়ে ধরো সাপোজ তুমি কি করলা? বৈদ্যুতিক সংযোগ দিলা, মানে বিদ্যুৎ সংযোগ দিলা। তাহলে বিদ্যুৎ যদি তুমি সংযোগ দাও তাহলে অবশ্যই কি করবে? এই তারের ভিতর দিয়ে কি করবে? মানে কারেন্ট যাবে, রাইট? এখন
তারের ভিতর দিয়ে, মনে রাখবা তারের ভিতর দিয়ে যদি কারেন্ট যায়, এই যে তারের যে চারপাশটা আছে, এই যে দেখো আমার হাতে ধরে নাও এটা একটা তার, এটা একটা মোটা তার, এটার ভিতর দিয়ে যদি আমি কারেন্ট দেই তাহলে এটার চারপাশে এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা চারপাশে তুমি চিন্তা করো, এই চারপাশে কিন্তু একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, ম্যাগনেটিক ফিল্ড। সো এই যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে কিরকম দেখো, এই যে তারটাকে তুমি যদি কি করো বিদ্যুৎ সংযোগ দাও তাহলে দেখতে পারবা এই তারের কিন্তু ঠিক চারপাশটায় কিন্তু ভাইয়া তোমার কি হবে, এক ধরনের কিন্তু অর্থাৎ চৌম্বক ক্ষেত্র কিন্তু সৃষ্টি হবে। আবার তোমরা বললো না এটা কুণ্ডলী আঁকছে, না এটা কুণ্ডলী না, কিন্তু এটা কুণ্ডলী না বা এটা সলিনয়েড না, জাস্ট আমি তোমাদেরকে বুঝাচ্ছি। এই যে তারের ঠিক চারপাশে, এই যে দেখো এই তারটার ঠিক চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এইখানে দেখো, এখন এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু তুমি ডান হাতের নিয়ম দ্বারা বুঝতে পারো। ডান হাতের নিয়ম বলতে কি বোঝাচ্ছে, যেমন আমি একটু মুছে দিই এই জিনিসটা, হ্যাঁ দেখো একটু খেয়াল করো, ডান হাতের নিয়ম জিনিসটা আসলে কি, ডান হাতের নিয়মটা তোমাদের বইয়েই আছে, একটু যদি বইটা খোলো, মেইন বুকটা যদি খোলো তাহলে কিন্তু তোমরা দেখতে পারবা যে ডান হাতের নিয়মটা হচ্ছে, ধরো ভাইয়া এই একটা ধরো হচ্ছে কিন্তু তার আছে, এখন এই সোজা একটা তার আছে, হ্যাঁ জাস্ট তোমাদের বোঝার জন্য আমি সোজা দিলাম। এখন এই তারের ভিতর দিয়ে কারেন্ট নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, এই যে দেখো আমি ডিরেকশনটা দিয়ে দিলাম, দিকটা আমি দিয়ে দিলাম যে কোন দিকে যাচ্ছে, এই দিক থেকে উপরের দিকে যাচ্ছে। আচ্ছা, তাহলে তুমি চিন্তা করো, জাস্ট এই তারটা একটু চিন্তা করো ভাইয়া, এই তারটা এই যে কারেন্টটা যেটা যাচ্ছে, কারেন্ট যে যাচ্ছে, তুমি এই হাত দ্বারা একটু চিন্তা করো, ধরো এই যে আমার হাত আছে, হাতের এই যে আঙ্গুলটা আছে, এইটাকে তুমি ধরে নাও, যদি এটা উপরের দিকে থাকে তাহলে মনে রাখবা যে কারেন্টটা নিচ থেকে উপরের দিকে যাবে। খেয়াল করো আমি কি বলেছি, এই যে আঙ্গুলটা, এই যে তোমাদের এই যে ডান হাত, তোমাদের ডান হাত চিন্তা করো, সো এই যে আঙ্গুলটা এটা যেহেতু উপরের দিকে আছে তার মানে কারেন্টটা নিচ থেকে উপরের দিকে যাবে। আবার যদি এইভাবে থাকে, ধরো এইভাবে আছে বা এইভাবে আছে, এই আঙ্গুলটা কিন্তু এখন নিচে আছে, তার মানে কারেন্টটা কিন্তু উপর থেকে নিচের দিকে যাবে। সো দুইটা তার তুমি চিন্তা করো, দুইটা তার তুমি চিন্তা করো, সো একটা তারের ক্ষেত্রে বাঁকা হয়েছে আমার, দেখো সো একটা তারের ক্ষেত্রে কারেন্ট কিন্তু উপর থেকে নিচের দিকে আসে, আর এইটা এই তারের ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে যায়। ওকে, আচ্ছা ফাইন। তাহলে এখন জাস্ট তুমি হাত দিয়ে একটু চিন্তা করো, তো তুমি যদি এইভাবে ধরো ভাইয়া, এইভাবে তুমি যদি ধরো তাহলে নিচ থেকে কারেন্টটা উপরের দিকে যাচ্ছে, জাস্ট এইটা। এখন এই আঙ্গুলটা কিন্তু নির্দেশ করবে যে কোন দিকে যাচ্ছে কারেন্টটা, হ্যাঁ। আর এই যে বাকি যে চারটা আঙ্গুল আছে, হ্যাঁ এই যে দেখো বাকি যে চারটা আঙ্গুল, তুমি কিন্তু চাইলে এইভাবে কিন্তু ঘুরাইতে পারো, এইভাবে কিন্তু চাইলে ঘুরাইতে পারো। অর্থাৎ এটা আসলে যেটা বোঝায়, যখন কারেন্ট কিন্তু এই দিক থেকে এই দিকে যায় তখন একটা যে চৌম্বক ক্ষেত্র এই জায়গাতে সৃষ্টি হয় সেটা আসলে কোন বরাবর বা কিভাবে সৃষ্টি হয়, সেটা কোন দিকে, এই দিকে। তুমি যদি আঙ্গুল কয়টা এইভাবে আনো তাহলে কিন্তু বুঝতে পারবা যে জিনিসটা কিন্তু ভাইয়া এই দিক বরাবর, কি বরাবর, এই দিক বরাবর তোমার কিন্তু হচ্ছে কি হয়, এই দিক বরাবর তোমার আমি যদি বলি যে চৌম্বক ক্ষেত্র কিন্তু সৃষ্টি হয় এই দিক বরাবর, এই দিক বরাবর তোমার আঙ্গুলের এই দিক বরাবর। ওকে, এতটুকু ক্লিয়ার? আর যখন তোমার হচ্ছে কিন্তু তার দ্বারা যখন কারেন্টটা এই দিক থেকে এই দিকে আসবে তখন তুমি এইভাবে চিন্তা করবা, উল্টা বাইল চিন্তা করবা। সো উল্টা, কারণ হচ্ছে কিন্তু কারেন্ট নিচের দিকে যাচ্ছে এই জন্য, সো তখন কিন্তু এই বরাবর আসবে, এই যে দেখো এই বরাবর, তখন কিন্তু ডিরেকশনটা কিন্তু এইভাবে হবে। আমি যদি বলি এইভাবে হবে, আমি একটু এঁকে দিচ্ছি এখানে জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে, হ্যাঁ। তখন কিন্তু তোমার এই যে দেখো ডিরেকশনটা এই দিকে হবে। তাহলে এখানে কিন্তু দুইটা দিক, এখানে দেখো এই বরাবর গেছে, এই বরাবর গেছে। তোমরা যদি একটু ঘড়ির কাঁটা চিন্তা করো, ঘড়ির কাঁটা কিন্তু টিক 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 করে কিন্তু যাচ্ছে। তাহলে ঘড়ির কাঁটার দিক কোন দিক, আমি কোশ্চেন করলাম তোমাদের কাছে, ঘড়ির কাঁটার দিক কোন দিক? তোমরা কিন্তু সবাই বলবা যে ভাইয়া এই দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, তাই না? তাহলে এইখানে দুই ধরনের কিন্তু এখানে ঘূর্ণনের ক্ষেত্রে দেখানো হয়েছে, আসলে তো ঘূর্ণন না, জাস্ট আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে এটা দুইভাবে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আর একটা হচ্ছে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ক্লকওয়াইজ, আর একটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। ওকে, এতটুকু ক্লিয়ার? তোমরা জাস্ট একটু রিডিংটুকু যদি পড়ো, ডান হাতে যে নিয়মটা আছে একটু তোমাদের বইয়ে আছে, জাস্ট রিডিংটুকু যদি পড়ো তাহলে একেবারে পুরোপুরি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো আমি আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, এখন যদি এতটুকু বুঝে থাকো, এখন আমাদের যেটা জানতে হবে, কি জানতে হবে, এখন আমাদের সলিনয়েড সম্পর্কে জানতে হবে যে সলিনয়েডটা কি। তোমাদের বইয়ে কিন্তু ভাইয়া এটা দেওয়া আছে, দেখো। সো আমরা এখন জানবো হচ্ছে কিন্তু সলিনয়েড। ভাইয়া দেখো খেয়াল করো, তাহলে সলিনয়েড এই জিনিসটা আসলে কি।
যেমন ধরো সাপোজ একটা তার আছে, এই তারটা হচ্ছে কিন্তু সাপোজ 100 সেন্টিমিটার। এই তারটা হচ্ছে কত সেন্টিমিটার? এই তারের দৈর্ঘ্যটা হচ্ছে কিন্তু ভাইয়া 100 সেন্টিমিটার। ওকে, এখন এই তারটাকে, এটা তো সোজা তার আছে, হ্যাঁ, এখন এই তারটাকে 100 সেন্টিমিটারই তার থাকবে, কিন্তু এই তারটাকে আমি এভাবে না লেখা, আমি যদি কুণ্ডলী আকারে লিখি, মানে পেঁচাই, এই তারটাকে যদি আমি পেঁচাই, সাপোজ তুমি চিন্তা করো, এই তারটাকে আমি কি করব ভাইয়া, এই তারটাকে আমি কিন্তু এইভাবে পেঁচাবো, হ্যাঁ, এইভাবে কিন্তু আমি পেঁচাবো। দেখো একটু খেয়াল করো, তারটাকে আমি কিন্তু পেঁচাচ্ছি, এই তারটাকে কি করতেছি ভাইয়া, আমি কিন্তু পেঁচাচ্ছি। সো ওই তারটাকে কিন্তু পেঁচিয়ে কিন্তু আমি এইরকম করলাম, ঠিক আছে। সো যখন আমি তারটাকে পেঁচাবো তখন যেটা হবে, এইটাকে বলা হয় তোমার সলিনয়েড বলে। এটাকে কি বলে? এটাকে সলিনয়েড বলে, ঠিক আছে। তুমি চিন্তা করো, জাস্ট এই তারটাকে, এই 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের তারটাকে আমি পেঁচিয়ে কিন্তু এইভাবে করলাম, হ্যাঁ। এবং আমি যদি জিনিসটাকে কি করি, আমি যদি এখন একটা ব্যাটারি সংযোগ করি এই জায়গাতে, আমি যদি কি করি ভাইয়া, এই জায়গাতে আমি যদি একটু ব্যাটারি সংযোগ দেই, এটা হচ্ছে কিন্তু প্লাস, এটা হচ্ছে কি ভাইয়া মাইনাস, তাহলে আমি কি করলাম, আমি কিন্তু এই জিনিসটাকে বা এই যে তারটাকে যে আমি পেঁচাইছি, এইখানে আমি কিন্তু কারেন্ট দিলাম। যদি আমরা এখানে কারেন্ট দেই, সাপোজ একটু চিন্তা করো ভাইয়া, যদি আমরা এখানে কি করি, এই যে পেঁচানো তারটাকে আমরা যদি কারেন্ট দেই, তাহলে বলো তো চৌম্বক ক্ষেত্র, অর্থাৎ আমাদের যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছিল, আমরা এটা জানি, একটা তারের ভিতর দিয়ে যদি কারেন্ট দেই, তাহলে এটার ঠিক চারপাশে কিন্তু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে এটা কিন্তু আরো পেঁচিয়ে কি করেছে, একেবারে ঘন করেছি, কাছাকাছি আনছি। এই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র বেশি হবে না কম হবে বলো তো? এই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রটা ভাইয়া বলো, যে চৌম্বকত্ব বলতে পারো, তাহলে এই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি চৌম্বকত্ব সৃষ্টি হবে, কারণ এখানে তুমি তারটাকে পেঁচাইছো, এই যে 100 সেন্টিমিটার তারটাকে তুমি পেঁচিয়ে কিন্তু এইরকম করেছো, অর্থাৎ কুণ্ডলী আকার করেছো। তো এইখানে কিন্তু ভাইয়া চৌম্বকত্ব সবচেয়ে বেশি সৃষ্টি হবে, ঠিক আছে। সো এই জিনিসটাকে বলা হয় কি, এই জিনিসটাকে বলা হয় কিন্তু ভাইয়া সলিনয়েড বলে। কি বলে? এটাকে বলা হয় কি সলিনয়েড। তাহলে কোনো তারকে যদি তুমি ভাইয়া পেঁচাও, তাহলে তুমি সেটাকে কি বলে, সেটাকে বলা হয় হচ্ছে কিন্তু ভাইয়া সলিনয়েড বলে। এতটুকু ক্লিয়ার? এতটুকু সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, যদি ভাইয়ারা এতটুকু যদি তোমরা বুঝতে পারো, এখন আসি, আমাদের এখন যেটা জানতে হবে, কি জানতে হবে, সেটা হচ্ছে তাড়িৎ চৌম্বকীয়, দেখো আমাদের এখন জানতে হবে তাড়িৎ চৌম্বকীয় আবেশ সম্পর্কে আমরা এখন জানবো। তাড়িৎ, দেখো একটু খেয়াল করো, যে তাড়িৎ চৌম্বকীয় আবেশ সম্পর্কে আমরা এখন জানবো। দেখো তাহলে তাড়িৎ চৌম্বকীয় আবেশ, এই জিনিসটা আসলে কি, এটা মানে কি, দেখো তাহলে তাড়িৎ চৌম্বকীয় আবেশের ক্ষেত্রে অনেকজন বিজ্ঞানী মানে হচ্ছে কিন্তু কাজ করেছে। তার ভিতরে একেবারে কমন যে নাম, যার নামটা না বললেই নয়, সে হচ্ছে কিন্তু মাইকেল ফ্যারাডে। তিনি আসলে যেই কাজটা করেছে তাড়িৎ চৌম্বকীয় আবেশের ক্ষেত্রে, ধরো সাপোজ এইখানে আমি এখানে একটা যন্ত্র কিন্তু রাখছে, যেটাকে আমি বলতে পারি গ্যালভানোমিটার। এটা হচ্ছে কি গ্যালভানোমিটার। সো গ্যালভানোমিটার একটা যন্ত্র এখানে রাখছে, এরপরে যে কাজটা করছে বা নিজেই পরীক্ষাগুলো করছে, তাহলে সেটা হচ্ছে প্রথমে একটা যন্ত্র রাখছে এবং এই জায়গাতে তারের কুণ্ডলী কিন্তু পেঁচাইছে, বা আমি কিন্তু বলতে পারি সলিনয়েড বলতে পারি, তাই না? কোন জায়গাতে? এই জায়গাতে একটু খেয়াল করো, যে এইভাবে কিন্তু তারের কি আছে, কুণ্ডলী বা সলিনয়েড কিন্তু আছে এই জায়গাতে। ওকে, এরপরে যেটা করছে, যে এইখানে কি করেছে বিজ্ঞানী, কার নাম বলেছে, মাইকেল ফ্যারাডে। তিনি আসলে যেই কাজটা করেছে বা যেই পরীক্ষাগুলো করেছে, প্রথমে এইখানে একটা তারের কুণ্ডলীর সাথে একটা গ্যালভানোমিটার যন্ত্র অ্যাড করেছে। গ্যালভানোমিটার যন্ত্রটা মানে কি, এটা আগে বুঝতে হবে, যে এটা হচ্ছে এমন একটা যন্ত্র, যদি এখানে হঠাৎ করে তোমার হচ্ছে কিন্তু বিদ্যুতের উপস্থিতি তোমার বোঝা যায়, হঠাৎ করে বিদ্যুতের উপস্থিতিটা তোমার বোঝা যায়, কারণ এখানে গ্যালভানোমিটারের কাঁটা আছে, গ্যালভানোমিটারে কি আছে ভাইয়া, কাঁটা আছে। তুমি চিন্তা করতে পারো এই কাঁটাটা কি করে, বিক্ষেপ দেয়, বা এই কাঁটাটা কি করে, সিগন্যাল দেয়। দেখো যেটা করেছে, এইটার কাছাকাছি একটা চৌম্বক আনছে, সাপোজ এইটার কাছাকাছি চৌম্বক আনছে, মিশায় নাই কিন্তু, দুইটাকে মিশায় নাই, জাস্ট এখানে আমি যদি বলি নর্থ আর এটা হচ্ছে কিন্তু তোমার সাউথ, সো আমি এটা ধরে নিলাম, এটা কাছাকাছি কি করছে ভাইয়া, একটা চৌম্বক আনছে। যখনই এইটার কাছাকাছি চৌম্বক আনছে,
আমরা কিন্তু এই জিনিসটা জানি, আমরা কিন্তু স্থির বিদ্যুতে কিন্তু পড়ে আসছে। আমি কিন্তু তোমাদের সাথে বলেছি একটা চৌম্বকের চারপাশে কিন্তু একটা ক্ষেত্র আছে। যেমন তুমি যদি দুইটা চৌম্বককে তুমি চিন্তা করো, একটু নর্মালি চিন্তা করো, স্থির বিদ্যুৎ অধ্যায়ে আমি আলোচনা করেছি, তারপর আমি আবার একটু স্মরণ করাই দিচ্ছি তোমাদেরকে। ধরো আমার হাতে দুইটা চৌম্বক আছে, দুইটা চৌম্বক, এটা একটা চৌম্বক, এটা একটা চৌম্বক। যদি তুমি ভাইয়া দুইটা চৌম্বক যদি ভাইয়া সমধর্মী হয়, সমধর্মী হয়, তাহলে আমরা কি বলি, তাহলে অবশ্যই এরা কি করবে, বিকর্ষণ করবে। কিন্তু যদি আলাদা আলাদা হয় ওরা কিন্তু আকর্ষণ করবে। তুমি চিন্তা করো, ধরো এই দুইটা চৌম্বক তারা অর্থাৎ তোমার হচ্ছে বিপরীতধর্মী, দুইটাকে আমি এইভাবে কাছাকাছি আনলাম। চিন্তা করো এইভাবে দুইটা চৌম্বককে আমি কাছাকাছি আনলাম, মিশানো লাগবে না। যখনই তুমি কাছাকাছি আনবা তখনই তোমার হাত দ্বারা ফিল করতে পারবা যে না ভাই তোমাকে টানতেছে, টানতেছে মানে আকর্ষণ করতেছে। তুমি কিন্তু মিশাও নাই, এটা তোমরা চেক করতে পারো, বাস্তবে এটা চেক করতে পারো যে দুইটা চৌম্বক যখন কাছাকাছি আনবা তখন মানে তুমি হাত দ্বারাই বুঝতে পারবা যে তোমাকে ভাইয়া টানতেছে। আর যদি সমধর্মী হয়, সমধর্মী হলে তোমাকে বিকর্ষণ করতেছে, বুঝে ঠেলতেছে। ওকে, তাহলে তুমি একটু চিন্তা করো ভাইয়া, এইখানে যখন আমি চৌম্বকটা আনলাম তাহলে এই দ্বারা কি বোঝায় যে দুইটা চৌম্বককে যখন তুমি কাছাকাছি আনছো, মিশাও নাই, তার মানে আমি কিন্তু বলতে পারি ধরো এটা একটা চৌম্বক, বা এটা একটা, সাপোজ তুমি ধরে নাও এটা একটা কি চৌম্বক। এই যে চৌম্বকটার ঠিক চারপাশে, এই চৌম্বকের কি আছে, ঠিক চারপাশে একটা এলাকা আছে, যেই এলাকাটা জুড়ে এই চৌম্বকের শক্তিটা থাকে। আমার একটু বাঁকা হয়েছে, দেখো এই চৌম্বকের ঠিক চারপাশে কি আছে, এই চৌম্বকের কিন্তু ভাইয়া ঠিক চারপাশে একটা এলাকা আছে। এই যে ডট ডট আমি যে দিয়েছি, ওই এতটুকু এলাকা জুড়ে ওর কিন্তু শক্তিটা থাকে। কীরকম শক্তি থাকে, যেমন এই এলাকার ভিতরে তোমার ওর কাছাকাছি আনা লাগবে না বা ওর সাথে মিশানো লাগবে না। তুমি যদি এখানে একটা লোহার টুকরা আনো, যখনই তোমার ওর এলাকা বা ওর এরিয়ার ভিতরে এই লোহার টুকরাকে ও পাবে, ও কিন্তু তখনই কিন্তু আকর্ষণ করবে। হ্যাঁ, তাহলে এই চৌম্বকের চারপাশে কি আছে, একটা তড়িৎ ক্ষেত্র বলে এটাকে, মানে হচ্ছে কিন্তু এর চারপাশে কিন্তু একটা এই এতটুকু অঞ্চল জুড়ে বা এতটুকু এলাকা জুড়ে ওর শক্তিটা কিন্তু থাকে। তাহলে তুমি চিন্তা করো, যখনই আমরা এই যে কুণ্ডলী আছে বা সলিনয়েড আছে, এই সলিনয়েডের কাছে যখনই আমরা একটা চৌম্বককে আনবো তখনই কিন্তু ভাইয়া মিশানো লাগবে না। তার আগে কিন্তু এই যে গ্যালভানোমিটার, এটা হচ্ছে কিন্তু গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটার কিন্তু তোমাকে একটা কি করবে, একটা কিন্তু অর্থাৎ গ্যালভানোমিটার কিন্তু একটা বিক্ষেপ দিবে। অর্থাৎ গ্যালভানোমিটার কিন্তু তোমার আমি যদি বলে হ্যাঁ একটা সিগন্যাল দিবে, জাস্ট জিনিসটা সিগন্যাল দেবে। কেন, কারণ এইখানে কিন্তু সাময়িকভাবে কিছু পরিমাণ বিদ্যুৎ আসছে, এইটাকে বলা হয় তাড়িৎচুম্বকীয় আবেশ। এটাকে কি বলে, এটাকে বলা হয় কিন্তু ভাইয়া তাড়িৎচুম্বকীয় আবেশ। তাহলে আমি যদি সংজ্ঞাটা লিখি, একটা গতিশীল চৌম্বক দ্বারা আবদ্ধ বর্তনীতে সাময়িকভাবে তোমার হচ্ছে তড়িৎ প্রবাহ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় তাড়িৎচুম্বকীয় আবেশ। তাহলে আমি একটু লিখি যে একটি, দেখো একটু খেয়াল করো, একটি গতিশীল চৌম্বক দ্বারা, হ্যাঁ তাহলে একটি গতিশীল চৌম্বক দ্বারা আবদ্ধ বর্তনীতে দেখো সাময়িকভাবে তড়িৎ প্রবাহ সৃষ্টির প্রক্রিয়াকে তড়িৎ প্রবাহ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে, তড়িৎ প্রবাহ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় তোমার হচ্ছে তাড়িৎচুম্বকীয় আবেশ। ওকে, জাস্ট এই সংজ্ঞাটা একটু মাথায় রাখবা, ক্লিয়ার? কারণ এই যে চৌম্বকটা আছে, এই চৌম্বকটাকে যখনই আমি কাছাকাছি আনছি, সলিনয়েডের কাছাকাছি যখনই আনছি, তখনই কিন্তু এইখানে গ্যালভানোমিটারে কিন্তু কাঁটাটা একটু বিক্ষেপ হবে, অর্থাৎ এখানে কিন্তু একটা ওয়ার্নিং দেবে। হ্যাঁ, তাহলে এই যে জিনিসটা, এটা সংজ্ঞাটা হবে কি, যে একটা গতিশীল চৌম্বক, দেখো যে একটা গতিশীল চৌম্বক দ্বারা আবদ্ধ বর্তনীতে সাময়িকভাবে কিছুক্ষণের জন্য তড়িৎ প্রবাহ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে, তাড়িৎচুম্বকীয় আবেশ বলে। এরপরে কিন্তু আরো একটা কাজ করছে, বলতে কিন্তু সেম ভাবে ধরো এখানে একটা ব্যাটারির কোষ আছে, হ্যাঁ প্লাস আছে মাইনাস আছে, এবং এই জায়গাতে তোমার হচ্ছে কিন্তু কুণ্ডলীর মতো আছে, বা এটাকে আমি কিন্তু বলতে পারি সলিনয়েড কিন্তু আছে, বা এইটাকে বলা হয় কি, এটাকে বলা হয় তোমার আমি বলতে পারি সচল বর্তনী। আমি এটাকে বলতে পারি সচল বর্তনী। কেন সচল বর্তনী বলবো, কারণ এখানে কিন্তু তোমার কি করছে, এখানে কিন্তু ব্যাটারি সংযুক্ত আছে। এরপরে সেম ভাবে আমি এই জায়গাতে গ্যালভানোমিটার নিলাম, হ্যাঁ, আর এইখানে কিন্তু আবার সেম ভাবে আমি কুণ্ডলী নিলাম। এখন যেটা করছে আসলে এই যে সচল বর্তনীটা, আর এটা কি, এটা হবে কি, তাহলে এটা হচ্ছে কিন্তু একটা আবদ্ধ বর্তনী, এটা হচ্ছে কিন্তু একটা আবদ্ধ
আবদ্ধ বর্তনী। তুমি চিন্তা করো, এটা হচ্ছে কি একটা আবদ্ধ বর্তনী। যখন এই সচল বর্তনীটাকে একটা আবদ্ধ বর্তনীর কাছাকাছি আনবে, মিশানো লাগবে না, সেমভাবে একেবারে এইটার মতো এইখানে যে গ্যালভানোমিটারে যে কাঁটাটা থাকবে, এই কাঁটাটা কি করবে, এই কাঁটাটা কিন্তু একটা সিগন্যাল দেবে বা এই কাঁটাটা কিন্তু একটা বিক্ষেপিত হবে। ঠিক আছে, আমি কি বলেছি, এটা যখন কাছাকাছি আনবে সো এটাকে বলা হয় তোমার তাড়িৎচুম্বকীয় আবেশ। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? তাহলে একটা সচল বর্তনীকে একটা আবদ্ধ বর্তনীর কাছাকাছি আনলে সাময়িকভাবে কিছু পরিমাণ বিদ্যুৎ তোমার হচ্ছে এই আবদ্ধ বর্তনীতে কিন্তু যায়। সেটা আমরা চেক করব কিভাবে, এই গ্যালভানোমিটারের এই যন্ত্রটা দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি। সো এইটাকে বলা হয় তোমার তাড়িৎচুম্বকীয় আবেশ। এটাকে কি বলে ভাইয়া? এটাকে বলা হয় তোমার তাড়িৎচুম্বকীয় আবেশ। এখন আমাদের যেই জিনিসটা জানতে হবে, তোমাদের বই দেওয়া আছে ভাইয়া, কি দেওয়া আছে অনেকগুলো। এখানে আমি যদি বলি মোটর নিয়ে আলোচনা করছে, তারপরে জেনারেটর নিয়ে আলোচনা করছে, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের ভিতরে সেটা হচ্ছে তোমার ট্রান্সফরমার নিয়ে আলোচনা করছে। ট্রান্সফরমার দেখো, তাহলে শুরুতে আমি যদি বলি ভাইয়া মোটরের কথা, কিসের কথা? মোটর। এখন বলো তো মোটরের ভিতরে কি শক্তি নিহিত হয়? আমরা তো জানি এই জিনিসটা যে শক্তির কিন্তু আসলে কোনো বিনাশ নাই। শক্তি কিন্তু একটা রূপ থেকে আরেকটা রূপে অর্থাৎ রূপান্তরিত হয়, ট্রান্সফার হয়, তাই না? যেমন মোটরের ক্ষেত্রে তোমরা তো সবাই মোটর দেখেছো না? সো বাসা বাড়িতে অনেক সময় পানি কিন্তু নিচ থেকে ওই ট্যাঙ্কিতে ওঠানোর জন্য কিন্তু মোটর ব্যবহার করা হয়। আবার আমরা ওই যে তোমার হচ্ছে যে ফ্যান যে চলতেছে, ফ্যানের ভিতরে কি থাকে? মোটর থাকে, রাইট? আচ্ছা, তাহলে এখন এই মোটরের সিস্টেমটা আসলে কি, কি শক্তি থেকে কি শক্তিতে পরিণত হয়? দেখো, মোটর যদি তুমি চালাতে চাও সো অবশ্যই প্রথমে কি করতে হবে, আগে তোমার বিদ্যুৎ সংযোগ দিতে হবে, তাই না? আগে তোমার বিদ্যুৎ শক্তি দিতে হবে, তারপর সেখান থেকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট হবে। মাথায় রাখো। তাহলে মোটরের ক্ষেত্রে কি, শুরুতে তোমার বিদ্যুৎ শক্তি দিতে হবে, বিদ্যুৎ শক্তি দিতে হবে, তারপরে সেখান থেকে তোমার যান্ত্রিক শক্তিতে কিন্তু কনভার্ট হবে। এই সিরিয়ালটা মাথায় রাখো। হ্যাঁ, এটা গেল হচ্ছে কিন্তু 1 নাম্বার। 2 নাম্বারে আমি যদি বলি ভাইয়া জেনারেটর আছে, জেনারেটরের ক্ষেত্রে কাহিনী কি হয় বলো তো? জেনারেটরের ক্ষেত্রে ভাইয়া কাহিনী কি হয়? জেনারেটরের ক্ষেত্রে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয় আমরা এই জিনিসটা জানি। আমরা যদি মোটরকে যদি কি করতে চাই, চালাতে চাই, অবশ্যই বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে হবে, রাইট? কিন্তু জেনারেটরের ক্ষেত্রে জেনারেটর ওর এই জায়গাতে কিন্তু তোমার বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে। তাহলে এক্ষেত্রে বলতে পারি জেনারেটরের ক্ষেত্রে যে ভাইয়া যান্ত্রিক শক্তি থেকে তোমার বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে। কারণ আমরা জানি যে জেনারেটর থেকে আমরা কি পাই, উল্টা আমরা বিদ্যুৎ পাই। জেনারেটর থেকে আমরা কি পাই, আমরা কিন্তু বিদ্যুৎ পাই। এরপরে আসি, পরে 3 নম্বরে আমাদের ট্রান্সফরমার সম্পর্কে জানতে হবে। কি জানতে হবে? ট্রান্সফরমার সম্পর্কে জানতে হবে, হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। সো আজকের ক্লাসটা আসলে কিন্তু অনেক লম্বা হয়েছে এবং এই ট্রান্সফরমারের ক্ষেত্রে অনেকগুলো সূত্র আছে এবং ট্রান্সফরমারের চিত্রটা তোমাদের একটু আঁকতে হবে। সো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে, আজকের ক্লাসটা অনেক বড় হয়েছে, পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে এই ট্রান্সফরমারের ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। কিভাবে তুমি সূত্র বানাইতে পারবা, কার সাথে কার কানেক্ট আছে, কিভাবে তুমি এই সিস্টেমটাকে ধরতে পারবা, সেটা নিয়ে আমি কিন্তু নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব। সো পরবর্তী ক্লাস চাচ্ছ কিনা একটু তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? এবং আমি কিন্তু পদার্থবিজ্ঞানের প্রথম থেকে শুরু করে এই অধ্যায় পর্যন্ত সবগুলো অধ্যায়ের উপর কিন্তু আমি ভিডিও দিয়েছি, ক্লাস দিয়েছি। তোমরা চাইলে আমার এই যে রিফাত একাডেমি, আমার যে এই ইউটিউব চ্যানেল আছে, এখানে একটা ক্লিক করবা, এরপরে বিডি অপশনে যাবা, একটু যদি নিচের দিকে যাও তাহলে কিন্তু আমার সকল ক্লাসগুলো তোমরা কিন্তু দেখতে পারবা, ঠিক আছে? সো সাথেই থাইকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।